আহ, আচ্ছা, আমি যে বিষয়টা আপনাদের বলতে চাইছিলাম, এই বিষয়টা আমি চাই যে আপনারা একটু মনে করুন, আমি দেখি আপনাদের কিরকম মনে আছে। সেটা হচ্ছে যে ইট ওয়াজ দ্য লাস্ট আই লিগ দ্যাট ইস্ট বেঙ্গল প্লেড, শেষ আই লিগ, এবং এই আই লিগে ইস্ট বেঙ্গল খেলেছিল। তো সেই আই লিগে যে বড় ম্যাচ, প্রকৃতই বড় ম্যাচ যেটা ছিল ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান, সেই ম্যাচে আমরা হেরে যাই 2-1। ঠিক আছে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের ইতিহাস বলছে প্রথম বড় ম্যাচে ইস্ট বেঙ্গল জেতে নেপাল চক্রবর্তীর গোলে। যদিও এটা কলকাতা লিগ ছিল, আহ, কিন্তু অনেকে বলেন, দু একটি বইতেও এরকম আছে যে কোচবিহার কাপে একটি খেলা হয়েছিল ইস্ট বেঙ্গল মোহনবাগানের, সেটাতে সম্ভবত মোহনবাগান জিতেছিল। কিন্তু লিগের খেলায় ইস্ট বেঙ্গল প্রথম সাক্ষাৎকার ইস্ট বেঙ্গলই জেতে, নেপাল চক্রবর্তীর গোলে ইস্ট বেঙ্গল জেতে। সেই লিগের খেলাতে শেষ ম্যাচটা ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান যেটা ছিল, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল হেরে যায় 2-1। ঠিক আছে, এক্স্যাক্টলি 2020 সালের কথাই আমি বলছি, যেবার লাস্ট 19-20, যেটা লাস্ট আই লিগ ইস্ট বেঙ্গল খেলেছিল। সেই ম্যাচটা আমি মাঠে ছিলাম, মাঠে খেলা দেখছিলাম আমি। আমরা 2-0 গোলে পিছিয়ে পড়ি। আমাদের হয়ে মার্কাস এসপাডা, যিনি পরবর্তী কালে ইস্ট বেঙ্গলের সেরা কয়েকজন স্ট্রাইকার, যারা অনেক খ্যাতি নিয়ে এসেছিলেন কিন্তু গোল করতে পারেননি, তাদের মধ্যে একটি ভালো জায়গা করে নিয়েছেন। আমি জানি না ডিয়ামেন্টিকোসেরও এই ভাগ্য হবে কিনা। could be the same fate Diamanticus would have accrued, জানি না কি হবে। তো সেই মার্কাস এসপাডা একটা গোল করে। ইট ওয়াজ মার্কাস এসপাডার 4th গোল। যে বলটা মাঝমাঠ থেকে মার্কাসকে বাড়ায়, সেই প্লেয়ারটার নাম ছিল এডমিন লালরেন্ডিকা। আর তার কিছুক্ষণ পর ছেলেটা চোট পেয়ে উঠে যায়। ইস্ট বেঙ্গলের হয়ে তার আর খেলা হয়। কেউ একটা পুরো ছবি আমাকে পাঠিয়েছে, দেখছিলাম সঞ্জিত সেনের সঙ্গে ওনার ছবি কুয়েসা হলে এডমিনদের। ভারতীয় ফুটবলের ভাগ্যাকাশটা চিন্তা করুন, কিরকম কপাল, আমাদের ট্যালেন্ট কিভাবে নষ্ট হয়ে যায়। এই প্লেয়ারটা যদি ঠিকঠাক খেলতে পারতো, তাহলে ভারতীয় দলে এই প্লেয়ারটা অনেক আগেই আসতে পারতো। আমি শুনলাম রিসেন্টলি এসছে ভারতীয় দলে, আই লিগ ভালো খেলেছে। নিশ্চয়ই হাবাসের হাতে পড়ে ভালো ফুটবলার তৈরি হয়েছে। হোয়াট এ ট্যালেন্ট হি ওয়াজ। ইয়াং এডমেন্ট, আমি অনেকদিন ওর খেলা দেখিনি, আজকে আমাকে গাঙ্গুলিদা বলছিল এডমেন্টের খেলা দেখেছে। এত দ্রুত গতির মিডফিল্ডের প্লেয়ার, ভারতীয় প্লেয়ার আমি খুবই কম দেখেছি, এবং যে সোজাসুজি ড্রিবল করে, এই গুণটা না ব্রাজিলিয়ানদের মধ্যে থাকে। আপনি দেখবেন, এর তুলনা নয়, আমি জানি না, এখানে তো অনেকের বদভ্যাস আছে, মাথায় গ্রে ম্যাটার কম আছে অনেকে তুলনা ভেবে ফেলে। আজকালকার সোশ্যাল মিডিয়া মানুষকে ভাবতে সাহায্য করছে না, তার ফলে কি হয়, মানুষের মাথায় গ্রে ম্যাটার দিন দিন কমছে। তাই কোনো কিছু হলেই মানুষ উল্টোপাল্টা ভাবতে থাকে, মানে উল্টোপাল্টা মিনিং করতে থাকে। আমি বলতে চাইছি, আপনি দেখবেন ব্রাজিলিয়ান ফুটবলারদের, বিশেষ করে নেইমারকে দেখবেন, বল ড্রিবল করে সোজাসুজি। এটা একটা কৌশল দরকার, অসাধারণ বল কন্ট্রোল না হলে হয় না। ভারতীয় ফুটবলারদের মধ্যে খুব কমই আছে। আমি এডমিন লেন্ডেনডিকাকে দেখেছিলাম সোজাসুজি বল ড্রিবল করতে, এবং এত দ্রুত গতিতে সে বল ড্রিবল করে সোজাসুজি এগোয়, সেটা সত্যি চোখে পড়ার মতো ছিল সেই আমলে। আমি অনেকদিন ওর খেলা দেখিনি, মাঝে ব্যাঙ্গালোরে ছিল, সুযোগ পেত না। এবারে আই লিগ খুব ভালো খেলেছে। যদি ও সুস্থ থাকে, যদি ওর খেলার সেরা ছন্দে থাকে, ইট ইজ এ ম্যাসিভ সাইনিং, ইট ইজ এ প্রাইস সাইনিং। যে জায়গাতে যদি ও খেলবে অ্যাটাকিং মিডফিল্ডার, সেই জায়গাটাতে কিন্তু শেষ মরশুমে নাওরেম মহেশ সিং ব্যর্থ হয়েছে। কোচ নাওরেম মহেশ সিংকে মিডফিল্ডে খেলাতে চেয়েছিল, নাওরেম কিন্তু খেলতে পারেনি। নাওরেম একটা লেফট উইং এর ফুটবলার, ওকে কিন্তু কোচ এডমিন লালরিন্ডিকাকে মাঝ মাঠে খেলাবে। সেক্ষেত্রে কোচের অপশন হবে ডান দিক, বাঁ দিক এবং সেন্টার ফরওয়ার্ড 3টে বিদেশি ফুটবলার নিয়ে খেলা। লেফট উইং একজন বিদেশি ফুটবলার, রাইট উইং একজন বিদেশি ফুটবলার, এবং সেন্টার ফরওয়ার্ড একজন বিদেশি ফুটবলার। এবং
সেন্টার ব্যাকে একজন বিদেশি ফুটবলার, সে তো অবভিয়াসলি থাকবে। কোচের মানসিকতাটা আমার মনে হচ্ছে আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি, এবং এই ধরনের আক্রমণাত্মক ফরমেশনে কোচ কিন্তু লাস্ট ইয়ারও খেলার চেষ্টা করেছে, কিন্তু লাস্ট ইয়ারে আমাদের এত চোটাঘাত ছিল, পুরো দলটাই ভেঙে যায় ভালো দল হওয়া সত্ত্বেও। তো শেষ পর্যন্ত হয়তো সেটা হয়নি। এডমিন লালভেন্ডিকা কোচকে সেই খেলাটা দিতে পারে, ওর সেই গুণটা রয়েছে, ও আইএসএল এ কিন্তু সেই খেলাটা দিতে পারে। এছাড়া আমি একটা কথা বলবো, আজকে সারাদিন ধরে রাহুল ভেকে আর মেহতাব সিংকে নিয়ে প্রচুর চর্চা হয়েছে। আমি বলবো আপনারা একটু ওয়েট করে যান, সমস্ত বিষয়ে পরিণতি পেতে একটু সময় লাগে। আর একটু আমি বলবো যে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আজকেও আমি খবর নিয়েছি, ইস্ট বেঙ্গল কিন্তু এখনো এখনো মেহতাব সিং এর পিছনে রয়েছে। অন্য দলও রয়েছে, শুধু ইস্ট বেঙ্গল নয়, অন্য দলও রয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল রয়েছে। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। আর রাহুল ভেকের বিষয়টা এখনো নিশ্চিত কিছু হয়নি, এটা আমি আপনাদের পরিষ্কার বলে দিলাম, কোনো কিছু ভঙ্গিতা না করে। চার্চিলের ক্যাপ্টেন ইস্ট বেঙ্গলে আসবে, ইয়েস। লাল, কালকেই আমরা আলোচনা করেছি, হ্যাং সিং, লাল গৌরিং হ্যাং সিং, নামটা খুব কমপ্লিকেটেড নাম। রাইট ব্যাক হিসেবে সম্ভবত অভিষেক সিং নাও হতে পারে, সেই সম্ভাবনার কথা ভেবে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা, ইস্ট বেঙ্গল রিক্রুটাররা অবভিয়াসলি, তারা এই এক্সপিরিয়েন্স রাইট ব্যাককে নিচ্ছে। অত্যন্ত দমে ফুটবল খেলেছে সেটা এবছর। এছাড়া হার্ডিন অনগ্রিং এর কথা আমি কালকে বলেছি, সিডিএম পজিশনে বল ডিস্ট্রিবিউট করতে পারে ভালো, এবং এডমিন লালরেন্ডিকে আমি বলেছি। তো মিডফিল্ডের জেনারেশন ইস্ট বেঙ্গল অনেক কাজ করছে এবছর, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কতটা তৈরি হয় টিমটা। আমি প্রসেনজিতের কাছে যাবো। প্রসেনজিৎ, চট জলদি একটু আমাদের বল, আজকে একটু অসুস্থ শরীর নিয়ে এসছে, জ্বর গায়ে এসছে, ওকে আমি রিকোয়েস্ট করেছি, তাই জন্য ও এসছে। যে মোটামুটি বাজারে খবর কি, ট্রান্সফার বাজারে ইস্ট বেঙ্গল? পূর্ব সন্ধ্যা জয়েস বেঙ্গল শোনা যাচ্ছে? একদম জয় ইস্ট বেঙ্গল। দেখো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আই লিগের দুটো ফুটবলার আছে যাদের সাথে আমাদের কথাবার্তা বলতে পারো অনেকটা দূর এগিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এই দুটো ডিল হয়তো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো, এবং এইটা হয়ে গেলে মোটামুটি এই বছরের মানে বলতে পারো যে আমাদের যে প্লেয়ার সিলেকশন সেই জিনিসটা খুব একটা খারাপ পর্যায়ে হবে না। এবং আই লিগেও যে ভালো ফুটবলাররা খেলে বা ভালো ফুটবলার ওখানে থেকে উঠে এসে আইএসএল এ ভালো ফুটবল উপহার দেয়, এগুলো আমরা আগেও দেখেছি, হয়তো প্রেজেন্টেও দেখবো, ভবিষ্যতেও দেখবো। তো সিলেকশন ওয়াজ গুড, যেরকম এডমুনকে নেওয়াটাও একটা মানে কি বলবো, একটা ভালো জায়গা করলো অন্তত ম্যানেজমেন্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার এডমুনকে নিয়ে অ্যাকচুয়ালি একটা জিনিসই বলার আছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সেই জিনিসটাকে এই বছর করার চেষ্টা করছে যারা বিশেষ করে ইস্ট বেঙ্গল অ্যাটমসফিয়ারের সাথে মানানসই। ঠিক আছে, জানি না আইএসএল এ আসার পর আমরা মনে হয় সব থেকে যে জিনিসটা ল্যাক্স করছিলাম সেটা হচ্ছে আমরা মনে হয় আমাদের যে ড্রেসিং রুমটা, এই ড্রেসিং রুমটা হারিয়ে ফেলছিলাম। যে কজন আমাদের জার্সি গায়ে মাঠে নেমেছে, বিদেশি বলো বা স্বদেশি বলো, তারাই কেউই কিন্তু ইস্ট বেঙ্গল মানে ড্রেসিং রুমের সাথে অতটা ওতপ্রোতভাবে জড়িত নয়। কেন, আমরা বহু আগে দেখেছি, তুমিও দেখেছো, সঞ্জীব দা আরও বেশি ভালোভাবে দেখেছে, ইস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি খেলাটা স্টার্ট করতো কিন্তু ড্রেসিং রুম থেকে। ড্রেসিং রুমেই অর্ধেক খেলা হয়ে যেত বলতে পারো, তারপরে মাঠে নেমে খেলা হতো। তো ড্রেসিং রুমে কিছু আলাপ আলোচনার মাধ্যমে বা বলতে পারো যে ওখান থেকেই কনফিডেন্সটাকে নিয়ে আমরা মাঠে নামতাম। তো আমরা মনে হয় সেই ড্রেসিং রুমটাকে হারিয়ে ফেলছিলাম। কেরালা ব্লাস্টার্স থেকে যখন আমরা খাবড়াকে নিয়ে এলাম, অনেকটা তুমি বলতে পারো ড্রেসিং রুমের জন্যই প্রায় নেওয়া হয়েছিল ওকে। তো খাবড়া বেরিয়ে যাওয়ার পরে জানি না আমাদের ড্রেসিং রুমটা আবার মনে হয় সেরকমভাবে ছন্নছাড়া হয়ে যে ড্রেসিং রুমে লিড করবে। এখন নওরেম মহেশ অনেকদিন ধরে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে খেলছে, কিন্তু এখনো আমাদের এই বছরের অধিনায়ক। কিন্তু নওরেম মহেশ সিং বা ধরো এও আছে আমাদের কি বলে সৌভিক চক্রবর্তীও আছে। সৌভিক চক্রবর্তী অতটাও ফ্যামিলিয়ার নয় ইস্ট বেঙ্গল ড্রেসিংয়ের সাথে, যতটা না অন্যান্য যারা যারা এই ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমের সাথে যুক্ত ছিল। সেদিক থেকে ম্যানেজমেন্ট ট্রাই করছে আমাদের ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের দিকে, যে আমাদের যদি এক্স কিছু প্লেয়ারকে আমরা এই ড্রেসিং রুমে আনতে পারি। এবং সব থেকে বড় যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যেই অ্যাডিশনগুলো হবে, এই অ্যাডিশনগুলো অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে
আমাদের বলতে পারো যে আমাদের বেঞ্চ টেন্সটাকে বাড়ানোর জন্য। কেন আমাদের বেঞ্চকে সেরকম ভাবে কিন্তু ভালো ফুটবলার আছে, এমন নয় বলছি না একদমই নেই, আমাদের রিজার্ভ দল থেকে ভালো প্লেয়ার আছে, কিন্তু মানে অস্কার মনে করছে হয়তো একটু মানে অন্তত ফ্যামিলিয়ার ফেস যারা থাকবে তাদেরকে দিয়ে যদি অন্তত কাজটাকে হাসিল করে নিয়ে দেওয়া যায় এখনই প্রথমেই, মানে সিনিয়র গ্রুপের মধ্যে যাদেরকে না এনে হয়তো সময় কাটিয়ে। তো বিবি বিষ্ণু চান্স পেয়েছে, কিন্তু অন্যান্য অনেকেই হয়তো আছে, তাদেরকে হয়তো মাথায় রেখেও চাইছে হয়তো তো এমন একটা আসুক যেটা আমার মনে হয় এটা আগেই করা উচিত ছিল। কারণ আমরা যদি একটু পিছনে ফিরে যাই, আমরা যেই সময় সাফল্য পেয়েছি দেবময়দা, সেই সময় আমাদের মানে আমাদের অন্তত বেঞ্চ স্ট্রেংথটা খুব ভালো ছিল। যদি তুমি আসিয়ানে ফিরে যাও, সেই আসিয়ানের যারা রিজার্ভ বেঞ্চে বসতো তাদেরকে দিয়ে একটা অন্য জাতীয় লিগের মানে দল হয়ে যেত। মর্গানের সময়ও কিন্তু তাই। মর্গান যখন প্রথম এসেছিল সেই সময় আমরা এতগুলো প্লেয়ার ছিল আমাদের কাছে, এই জায়গাতে মানে আমাদের টিম থেকে যদি যারা রিজার্ভ বেঞ্চে বলতো তাদেরকে একটা আই লিগের টিম হয়ে যেত। তো বেঞ্চ স্ট্রেংথটাকে বাড়ানোটা মনে হয় সেই দিকে নজর দিয়েছে, এবং তার সাথে সাথে এই এডিশন গুলো আস্তে আস্তে চলবে। এখন ওই ডিফেন্ডার আর তোমার সাইড ব্যাকের দিকেই এখন নজর, এই ডিফেন্ডার বলছি, মিডফিল্ডার আর সাইড ব্যাক, এইটা আশা করছি মোটামুটি 7-8 দিনের মধ্যে হয়ে যাবার চান্সেস বেশি, কেন অ্যাডভান্স লেভেলের দিকে ঢুকে গেছে। ঠিক আছে। আহ, তুমি একটা জিনিস বলেছো, ঠিক আছে, অভিষেক সিং, ঠিকই আছে, অভিষেক সিং এর ব্যাপারটা আর মোটামুটি ওই 1 সপ্তাহ ধরে রাখো। 1 সপ্তাহের মধ্যে যদি খুব অদল বদল না হয় তাহলে ইস্ট বেঙ্গল অভিষেক সিং ডিল থেকে বেরিয়ে আসবে। এবং এই বছর যে তাৎপর্যপূর্ণভাবে যে কাজটা ইস্ট বেঙ্গল করছে সেটা আমার মানে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে। আমি গত বছর একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে একটা প্লেয়ারের পেছনে মানে ধরো কাউকে টার্গেট করে থাকলে তার পেছনে না বেশি দিন পড়ে থাকবে না, ওই লং ওয়েট করে যাবে, ক্লাবের সাথে কথা বলবে, এজেন্টের সাথে কথা বলবে, যেখানে মনে হবে যে এই ডিলটাকে নিয়ে ড্র্যাগ করা হচ্ছে বা পয়সা বাড়ানোর ব্যাপারটা চলছে, সেখান থেকে বেরিয়ে আসবে। মানে এবার আর ওভার পে করবেন। গত বছর ওভার পে করেনি, কিন্তু আমরা প্লেয়ার তুলেছিলাম, কিন্তু ওই 70 লাখের বা মানে এটা আমি আগেও বলেছি ইমামির এটার মধ্যে পড়ে না। যার যেটা এরকম ঠিক আছে, 70-এর জায়গায় 80 দিক 90 দিক, কিন্তু কাউকে 1 কোটি টাকার ওপরে গিয়ে ট্রান্সফার ফি দিয়ে সেরকম টাইপের প্লেয়ার আপাতত নেই, আইএসএল এ অন্তত নেই। যারা আছে তারা সিনিয়র হয়ে গেছে এবং তাদেরকে এখন নিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, তাদের মধ্যে দু একজনও পড়ে, আমি তাদের কথাটা বাদই দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে ফরেনার সিলেকশনের ব্যাপারে একটা বিষয় আছে, সেটা আচ্ছা, হচ্ছে এখানে এখানে একটা কথা বলে দিই, আমি একটু আগে রাত্রির বেলাতে একটি চ্যানেলে মানে সংবাদ মাধ্যমে দেখছিলাম যে তুষার রক্ষিত ওনাকে মানে ইস্ট বেঙ্গল এবারে রাখছে, অ্যাটলিস্ট ড্রেসিং রুমের, তুই যেটা বললি আর কি, ড্রেসিং রুমের আবহাওয়াটাকে ঠিক রাখার জন্য। আহ, এটা ফাইনালাইজ হয়েছে কিনা আমি জানি না, এটা মোটামুটি শোনা গিয়েছে, এটা একটা ভালো উদ্যোগ হতে পারে, অবশ্যই হতে পারে। হ্যাঁ, বলতে শুনছি। শুধু 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 মানে তুষারটাকে বলে বলছি না, হয়তো হ্যাঁ, আগামী আরো দিনে অনেকে আরো থাকছে। আরো কিছু প্লেয়ারকে আমরা অন্তত দেখতে পারবো যারা অন্তত ইস্ট বেঙ্গলের, কেন কি বলতো এটা স্বাভাবিক ব্যাপার, ইস্ট বেঙ্গলের যা ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে দেখো মিউজিয়ামে আধা ঘন্টা কাটিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের ইতিহাস সম্পর্কে জানা বা ধারণা পাওয়াটা খুব মুশকিল। ঠিক আছে, মিউজিয়ামে ঢুকে যদি আধা ঘন্টা কেউ টাইম কাটিয়ে মনে করে যে ইস্ট বেঙ্গল সম্পর্কে সমস্ত কিছু ধ্যান ধারণা নিয়ে নেবে, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। সেটা বিদেশি বলো বা স্বদেশি বলো, যারা এইটার সাথে ফ্যামিলিয়ার। কারণ মানে 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 আমাদের যে ধরো অন্যান্য মানে মানে রাজ্য থেকে যে প্লেয়ার গুলো এসেছিল, তুমি ধরো ক্লাইম্যাক্স লরেন্স বলো বা কুলুতুঙ্গন বলো বা এলভিটো ডিকুনা বলো, এরা কিন্তু রাতারাতি এসেই কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত হয়নি। তার কারণ তখন ওখানে অনেক বড় বড় ফুটবলার ছিল, তারা মানে দীপক মন্ডল, দেবজিৎ ঘোষ, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, এদের মতন ফ্যামিলিয়ার ফেসেসদের পেয়েছিল, যারা এই টিমটাকে বোঝানোর ক্ষেত্রে অনেকটা কাজে দিয়েছিল। ঠিক আছে, তো সেই জিনিসগুলো এরা পাচ্ছে না। তো অটোমেটিক্যালি ওই খেলা শেষের পরে হেডফোন কানে দিয়ে বেরিয়ে যাওয়া বা ম্যাচ হারলেও হয়তো সেরকম ভাবে মানে কোনো তাদের মধ্যে সেরকম ভাবে কোনো অনুভূতি হচ্ছে না। তো সেটাকে ফেরত আনাটা মনে হয় বেশি দরকার। এবং এই কারণেই হয়তো আহ, মানে এটা শুধু এটা না, কার্যনির্বাহী সমিতি কালকে এটা দেখেছে অনেক জায়গায় যে ঝুলন গোস্বামী হয়তো ক্রিকেটার, কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে মানে যেহেতু ওর ইস্ট বেঙ্গল রিলেটেডই ফ্যামিলি, ইস্ট বেঙ্গলের কালচার সম্পর্কে ওয়াকিবহাল, সে যেরকম প্লেয়ারদের সাথেও যেহেতু স্পোর্টস পার্সন, প্লেয়ারদের সাথেও যেরকম কথা বলতে পারবে, এবং ইনভেস্টার ম্যানেজমেন্ট যারা ধরো টাকা ঢালছে তাদেরও তো অনেক সময় যে ফুটবল নিয়ে জ্ঞান থাকবে এরকম তো নয়, তাদেরকেও বোঝানোর জন্য কিন্তু মানে স্পোর্টস রিলেটেড লোকেদের কিন্তু থাকাটা অত্যন্ত পরিমাণে জরুরি। সেই জায়গায় মনে হয় ঝুলন গোস্বামীর এডিশনটা অনেকটাই ভালো, এবং তাতে মনে হয় আরো ভালো হয়েছে। ইনভেস্টারকে হয়তো ভালো সেইভাবে বোঝানো গেছে যে ইস্ট বেঙ্গল ক্লাব অ্যাকচুয়ালি আসলে কি, টাকা ঢাললেই তো আর হয়ে গেল না, আমাকে টাকাটা ঢালতে হবে কোন জায়গায়, যেই জায়গাটাতে আমরা তার কাছ থেকে মানে ফিডব্যাকটা পাবো।
দীর্ঘদিন আমি ঠিক। জেলে যাবো, টাকা কোনো কিছু পাবো না, সেখানে কোনো ইনভেস্টারই থাকতে চাইবে না। যেই আছে মিনিমামই বলে বলছি না, যে কি। আচ্ছা, এবার এই সেটটাতে আসি হচ্ছে ফরেনার বিষয়। দেখো, ইভান বা যে নামটা বেরিয়ে এসেছে, এরা সবাই লিস্টেড প্লেয়ার, তবে এখনো পর্যন্ত কোনোটাই 100% নয়। কারণ ম্যানেজমেন্ট এবার কোনো তাড়াহুড়ো করতে চাইছে না। গত বছর আমরা সবার আগে প্লেয়ার তুলেছিলাম হচ্ছে ফরেনার, ইন্ডিয়ানটা আমরা পরে করেছিলাম, এবং ফরেনারের ক্ষেত্রে কিন্তু আমাদের বাজেটের অনেকটা টাকা শেষ হয়েছে। আওয়াজ আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই বছর ম্যানেজমেন্ট চাইছে অন্তত আগে ইন্ডিয়ান যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যদি আমরা ফিল আপ করে নিতে পারি। অন্তত আমাদের কেন্দ্রীয় জায়গার প্লেয়ারের দরকার, সাইড ব্যাক বলো, মাঝ মাঠের প্লেয়ার বলো, ঠিক আছে। এবং তার সাথে সাথে আমাদের রাইট উইং এর একটা প্লেয়ারকে দরকার। সবথেকে বড় হচ্ছে আমাদের মানে পজিশন গুলোতে কি বলতো, আগে না এই মানে আমরা লাস্ট আইপিএল গুলোতে কি দেখতাম, আমাদের একই পজিশনে খেলার মতন দুটো তিনটে প্লেয়ার ছিল না। এই বছর ম্যানেজমেন্ট সেই দিকটাতে মাথাটা আগে দিয়েছে, যে একই পজিশন ধরো আমাদের জেসিনটিকে আছে, আমি রিজার্ভ থেকে জেসিনটিকে ধরলাম স্ট্রাইকার হিসেবে, আমাদের ডেভিড আছে, তার সাথে সাথে আমরা এডমুনকে যোগ করলাম। এডমুন, ডেভিড এবং জেসিন তিনজনেই কিন্তু স্ট্রাইকারও খেলতে পারে, তুমি উইংয়েও খেলাতে পারো এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশন হিসেবেও খেলাতে পারো। তাহলে একই পজিশনে আমরা তিনটে সেন্টার ফরওয়ার্ড পেয়ে গেলাম। এবার অস্কার যদি মনে করে এদের কাউকে লেফট উইংয়ে, কাউকে রাইট উইংয়ে, কেন এই বছর যতটা সম্ভব ডেভিডকে হয়তো আমরা রাইট উইংয়ের অনেক সময় দেখতে পারি, যদি রাইট উইং এখনো পর্যন্ত শিওর হয়নি, হবে, এটা একটু টাইম লাগবে, রাইট উইংটা হতে একটু টাইম লাগবে, কারণ কিছু ব্যাপার আছে, সেই কারণের জন্য এখন ওই দিকটাতে ক্লাব ভাবছে না রাইট উইংটাতে, কারণ রাইট উইংয়ের কিছু প্লেয়ার অ্যাভেলেবেল হওয়ার চান্সেস আছে। ওই কারণে ক্লাব একটুখানি ধীরে চলো নীতি নিয়েছে। আমি এখানে একটা দলের নাম আমি শুধু তুলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই কলকাতার আরেক প্রধান, যাদের একটু ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছে, তো তাদের কিছু প্লেয়ার অ্যাভেলেবেল হয়ে যাবার সম্ভাবনা আছে। যদি সেটা হয়ে যায়, আমরা কিছু ফ্যামিলিয়ার ফেসকে আমরা দেখতে পারবো। এর আগেও আমরা ট্রাই করেছিলাম, আমরা হয়তো পাইনি, বা আমরা অন্যদিকে সেই জায়গাটা অন্য প্লেয়ার ছিল বলে বা অন্যান্য দিকে টাকাটা খরচা করেছি বলে, তো ওই প্লেয়ারগুলো যদি অ্যাভেলেবেল হয়ে যায়, আগামী দিনে কিন্তু আমরা দেখতে পারি যে ওই দল থেকেও দু একটা এডিশন আমাদের এই দলে অন্তত হবে, মানে আমাদের দলে হবে। ঠিক আছে, বিদেশি রিলেটেড ব্যাপারটা একটু টাইম লাগবে। তার কারণ হচ্ছে ইভান যেরকম ইউরোপিয়ান, আমি বলেছি এশীয় কোটার প্লেয়ারও আছে, প্লাস সাউথ আমেরিকানও আছে। সাউথ আমেরিকান যার কথা বলছি তার সিবি এর থেকেও ভালো দেবো ময়দা, মানে ইভান যে ভ্যালুর প্লেয়ার, এর থেকেও ভালো সাউথ আমেরিকান আরেক যে প্লেয়ারের সিবি আছে। ঠিক আছে, কিন্তু পুরোটাই মানে অস্কার ডিসিশনটা লাস্ট নেবে। অস্কার আচ্ছা, সে কি মানে লেফট উইঙ্গার কেউ আসছে নাকি সেন্টার ফরওয়ার্ড তো রাখতেই হবে, লেফট উইঙ্গার না কেউ না, আসছে? আমি ডিফেন্সের কথা বলছি। না আমি, ঠিক আছে সেটা ঠিক আছে, আমি অ্যাটাকের যে ব্রাজিলিয়ান যার কথা বলছিস আর কি, বা সাউথ আমেরিকান যার কথা। সাউথ আমেরিকান যেটা কথা বলছি, ডিফেন্ডার আছে, ঠিক আছে, যে ইভানের থেকেও ভালো প্রোফাইল। এবং এইখানে আচ্ছা, আরো সেকেন্ড ডিফেন্স। আরো আরো অন্তত দুটো এডিশন হতে পারে, তারা আফ্রিকান হবে। কারণ এই জায়গাটায় একটু ধীরে চলো নীতি নিতে চাইছে, কারণ হট করে না, আগের থেকে আগে ইন্ডিয়ান প্লেয়ার গুলো হয়ে যাক। রাইট উইং পজিশনে অস্কারের পছন্দ আছে, এখানে নাম্বার 10 বলো বা নাম্বার মানে 11 বলো, মানে যারা উইঙ্গারে খেলে, এখানেও ইউরোপিয়ান আছে, সাউথ আমেরিকান আছে, একজন মরক্কো প্লেয়ারের নাম আছে। ঠিক আছে, এবং এখানে আরো দুটো অ্যাডিশন হবে এখনই, যে এই লিস্টটা শেষ হয়ে গেল সেরকম নয়, কারণ এই বিদেশি কোটাটা এই বছর অন্তত একটু সময় নিয়ে করতে চাইছে। তাতে কি বলতো সুবিধা হবে, অন্তত ইন্ডিয়ান প্লেয়ারগুলো যদি আমরা নিয়ে যদি জায়গাগুলো ফিল আপ করে দিতে পারি, তারপরে আমাদের কোন কোন জায়গায় যে প্লেয়ারের দরকার, ধরো মিগুয়েলটা হয়ে গেছে, মাঝ মাঠে একটা বিগ রোল প্লে করবে। ঠিক আছে, দিয়ামন্তিগসকে যদি ধরেই রাখে, তাহলে আমরা একটা সেন্টার ফরওয়ার্ড রয়ে গেল আমার দলে। এবার আমাকে ফিল আপ করতে হবে, আইদার আমরা একটা সেন্টার ফরওয়ার্ড কাম উইঙ্গার নেব, একটা সিটিএম নেব, আর হয়তো দুটো সেন্টার ব্যাক নেব, তার মধ্যে একজন হয়তো সিটিএম কাম সেন্টার ব্যাক হবে। এইটাই হবে আলটিমেটলি। ঠিক আছে, তো সেই জায়গাটাতে না একটুখানি আগে আমি আমার নিজের ইন্ডিয়ান জায়গাগুলো ফুল ফিল আপ করে নিই। তুমি মানে অন্তত আরো মানে ধরো এই এক সপ্তাহের মধ্যে হয়তো আরো তুমি নাম পেপারে বলো, সোশ্যাল মিডিয়া বলো, আরো অন্যান্য জায়গায় কিন্তু দেখতে পারবে। এখনো কোনোটাই ফাইনালাইজ নয়। আর ইভানের সাথে মোটামুটি একটা লেভেল পর্যন্ত ভালো রকমের কথাবার্তা হয়েছে, কিন্তু ইভানের ব্যাপারটা ওকে। একটা জায়গায় আটকে আছে। ইভানকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যেই কাজটা কার্লোস কুয়াদ্রাদের আসার মানে যখন ছিল সেই সময়
জর্ডানের সাথে কাজ করেছিল, আশা করি সকলের মনে আছে। অ্যাডিলেড ইউনাইটেডের সাথে কিন্তু ওরা চুক্তি ছিল, সে চুক্তিটা মিউচুয়ালি এগ্রিমেন্ট মানে টার্মিনেট করে ও কিন্তু ইস্ট বেঙ্গলে এসেছিল। তো একেও কিন্তু আসতে গেলে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করেই আসতে হবে, কারণ ডিসেম্বর অব্দি চুক্তি আছে, আর না হলে ইস্ট একদম। বেঙ্গলকে কিন্তু ট্রান্সফার দিতে হবে। আচ্ছা, আমাদের এখানে বাংলাদেশের এক বন্ধু আছে আসিকুর রহমান, বসুন্ধরা কিংসের ফ্যান। উনি বলছেন যে মিগুয়েল কি ইস্ট বেঙ্গলে সাইন করেছে কিনা। আমি যতদূর জানি সাইন হয়েছে। কোনদিন সাইন হয়েছে নাকি অফিসিয়াল সাইন হয়ে গেছে? সাইন তো হয়ে অফিসিয়ালি গেছে, সাইনিং হয়নি, অফিসিয়ালি সাইনিং হয়নি। ওটা পাকাপাকি তোমার হয়ে গেছে। যতক্ষণ না তোমার ট্রান্সফার উইন্ডো খুলে ওটা হতে পারে না। আচ্ছা, মানে মোটামুটি টার্মস এগ্রিড হয়ে গেছে, টাকা পয়সা ডিল ফাইনাল হয়ে গেছে। মানে আপনি হাসিকুর রহমান ভাই, আপনি ধরতে পারেন যে মিগুয়েল ইস্ট বেঙ্গলের জার্সিতে এবারে খেলছে, এবছর খেলছে। আহ, তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে মানে সবাই ভাবছে যে ইস্ট বেঙ্গল প্রথম দল নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে। হুম। ইস্ট বেঙ্গল কিন্তু সেকেন্ড দল, আমাদের যে রিজার্ভ দল যারা কলকাতা লিগ খেলে বা অন্যান্য জায়গা থেকে প্লেয়ার যেখানে উঠে আসে, সেই দিকেও কিন্তু ইস্ট বেঙ্গলের নজর আছে। বাংলা দলের দুটো ফুটবলারকে আমরা অলরেডি মোটামুটি মানে ধরো 80% ডান হয়ে গেছে। আচ্ছা, মনতোষ মাঝি কি হচ্ছে? মনতোষ মাঝি কি হচ্ছে হয়ে গেছে? আচ্ছা, ও কি কোথায় খেলতো জানো? ও সাদানে খেলতো না? কোথায় খেলতো, কোন ক্লাবে খেলতো? ও মনে হয় সম্ভবত কালীঘাট ফালিঘাট হবে, অত ঠিক আমি শিওর বলতে পারছি না, এটা দেখে আচ্ছা, বলতে হবে। আরো একটা প্লেয়ার আছে হ্যাঁ। সেটাও মোটামুটি মানে ওই দিকেই যাচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, আন্ডার 19 টিম আমাদের যেটা খেলছে না দেওয়াদা, যেটা সাফ মনে হয় খেলা চলছে, সেইখানেও কিন্তু নজরে আছে। সেখান থেকে অন্তত একটা বা দুটো এডিশন কিন্তু আমাদের রিজার্ভ দলের জন্য হতে পারে। ঠিক আছে, মানে ওই দিকেও নজর আছে। সংবাদ সিং তো মোটামুটি মানে ভালোভাবেই একদম মানে কি বলবো মানে মানে বুঝে শুনেই নেমেছে যে শুধুমাত্র ফার্স্ট 11কে স্ট্রং করবো, সেকেন্ড রিজার্ভ থেকে না, ওই জায়গাটাকেও স্ট্রংটা করবে। স্ট্রং করে মানে কি দেখো পেছন থেকেও যাতে সেই লেভেলটা আছে, কারণ থংবাই সিংটা কিন্তু হেড অফ ফুটবল এবং ও কিন্তু রিজার্ভ দলের সাথেও কিন্তু যুক্ত থাকবে। কলকাতা লিগের ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু আমরা থংবয়কে আমাদের মানে অন্তত মাঠে দেখতে পারবো, ম্যাক্সিমাম ম্যাচে। যেটা আগে হয়তো কার্লোস করতো, অস্কারও গেছে, থংবয় সিংটাকে তো বেশি দেখতে পারবো আমরা। একদম ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার প্রসেনজিৎ, তুই রেস্ট নে, তোর যদি শরীর ভালো থাকে তুই থাকতে পারিস, নাহলে ইউ ক্যান অলসো লিভ। কিন্তু আচ্ছা আচ্ছা আহ, আচ্ছা, কিন্তু গাঙ্গুলিদা এরকম ভয়ঙ্কর অন্ধকারে ডুবে গেছে কেন বুঝতে পারছি না তো আমি। মায়া কাটিয়ে লাইট নইলে চলে কি- গেছে। গোয়েঙ্কা বাবু কেটে মায়া দিয়েছে লাইন। কাটিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়া কাটিয়ে লাইট চলে গেছে। এ বাবা, এবারে আমি এই জন্যই বলেছিলাম যে দিমি পেট্রাডসের কন্ট্রাক্ট এক্সটেনশনটা হচ্ছে, একটু লোডশেডিং হবে। হ্যাঁ, যাই হোক, ঠিক ধরে আছে। নাও আমাকে, ধরে নাও গাঙ্গুলিদা, আমার ক্যামেরা খারাপ। হ্যাঁ একদম দাদা গাঙ্গুলিদা, দাদা দাদা দেখি আমি নিচে গিয়ে হয় কিনা, নিচে একটা করে আলো আছে। না না, এক মিনিট দাও। নিচে দরকার নেই, আপনি এখানে বসুন। আবার বলছি নিচে দরকার নেই, এখানে বসুন, দেখা যাচ্ছে অন্ধকারে যেতে গিয়ে পড়ে যাবেন। বসুন এখানে, চুপচাপ বসুন, কোনো অসুবিধা নেই। আমাদের আমাদের দর্শকরা আন্ডারস্ট্যান্ডেবল, তারা বোঝে। আপনি এডমুন্ডকে নিয়ে বলা শুরু করুন। দেখো দেখো এডমুন্ডকে কেন সই করিয়েছে সেটা তোমাকে আগে ভাবতে হবে। তার কারণ হচ্ছে আমরা তো আইসিএল এর রেকর্ড দেখো, আমরা সবচেয়ে কম গোল করি। অস্কার এই জায়গাটা সিকিউর করতে চাইছে যে আমরা গোল দিয়ে রাখবো, আমরা গোল স্কোরিং এবিলিটি আমাদের বাড়াতে হবে। এরকম প্লেয়ার চাই যাতে আমরা প্রথম থেকে প্রেশার ক্রিয়েট করে অ্যাটাকিং ফুটবল খেলতে পারি। অস্কার অ্যাটাকিং মাইন্ডেড কোচ, সুতরাং ও এটাই চাইছে যে আমরা, তার মানেটা কি, আমরা উই উইল পেনিট্রেট ফ্রম দ্য বিগিনিং। এই জিনিসটা অস্কার চাইছে বলি এডমুন্ডকে সই করেছে। এডমুন্ডের খেলা আমি ইন্টারের কাছে দেখেছি, এবার আই লিগের অনেক ম্যাচই আমি দেখেছি, প্রচুর ম্যাচই আমি দেখেছি। ধরো ও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে এবং যথেষ্ট স্পিড আছে। এবং আরেকটা জিনিস যেটা ওর থেকে দেখলাম, ও একটু রপ্ত করেছে, আগে সেটা ছিল না। এখন দেখলাম ও পেনাল্টি বক্সে কোনাকুনি গিয়ে গোলে শট দেয়, পাওয়ারফুল শট দিতে পারে, স্পিডটা অনেক বেড়েছে। এবং তুমি যদি আমাদের টিমটা দেখো, আমরা হচ্ছে স্লোয়েস্ট মিডফিল্ড এবং বল স্ন্যাচ করতে পারে না। এডমুন্ড কিন্তু বল স্ন্যাচ করতে পারে, গুড স্ন্যাচার। তোমার স্ন্যাচার যদি মিডফিল্ডে থাকে তাহলে ফরওয়ার্ড লাইনে যারা খেলে তাদের খেলতে খুব সুবিধা হয়, কেন বল স্ন্যাচ করলে অপোনেন্ট টিম অ্যাটাকার উঠতে পারে না, তখন ডিফেন্স করতে নামতে হয়। ওই যে সুযোগটা, সেটা ইসদোল যদি কাজে লাগাতে পারে, স্ট্রাইকার যদি ভালো আনতে পারে দেওয়ার। যেহেতু এখানে সবাই বলে, আমরাও বলি, আমরা সবাই জানি যে বিদেশিরাই ডিফারেন্স মেকার, তাই বিদেশি স্ট্রাইকার চয়নের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। একদম। এবং সেইটা যদি ঠিক মতো আমরা করতে পারি, টাচউড আমার মনে হয় এবার অস্কার যে পরিকল্পনায় টিমটা সাজাতে চাইছে, আমাদের এবার গোল স্কোরিং অপরচুনিটি অনেক হবে, আমাদের কনভার্সন রেট যেহেতু কম, এইটাই অস্কার বাড়াতে চাইছে।
তুমি যেটা বলে সামনে ড্রিবল করে, সামনে ড্রিবল করতে পারে উইথ স্পিড, ইয়েস ইয়েস। সামনে ড্রিবল করতে পারে উইথ স্পিড, দ্যাট ইজ কি ঠিক। এটা কার মধ্যে দেখেছিলে জানো তো? কার মধ্যে? ব্রাজিলিয়ান প্লেয়ার এটা করতে পারতো সবচেয়ে ভালো রোনাল্ডিনো। রোনাল্ডোকে যদি খেলা দেখে থাকো, রোনাল্ডোকে দেখবে, রোনাল্ডো দুটো পায়ে ড্রিবল করতে পারতো। এবং শুধু তাই নয়, দুটো পায়ে শুধু ড্রিবল করতে পারতো না, ড্রিবল করে জায়গা নিতে পারতো। মানে বল ধরো ডিফেন্ডারের পায়ে তলে গড়িয়ে দিলে ডিফেন্ডারকে অফ ট্র্যাক করে দিয়ে ওই বলটাকে নিয়ে আবার বেরিয়ে যেত। মানে এই জিনিসগুলো যে সামনে ড্রিবল করতে পারে, রোনাল্ডোর সাথে তুলনা করছি, রোনাল্ডো অনেক বড় প্লেয়ার, আমি তুলনা করছি না। মানে এই জিনিসগুলো ফার্স্ট টাইম ইনফ্রন্ট ড্রিবল করতে পারলে, ফ্রন্ট ওয়ে ড্রিবল করতে পারলে অনেক সুবিধা হয়, উইঙ্গার অনেক ভালো জায়গা নিতে পারে। এই যে স্পেসটা কি হয়, বটম উইংকে থ্রু করলে ও আবার কি জায়গা নেবে। এই যে সিনক্রোনাইজেশনটা, এই সিনক্রোনাইজেশনটাই অস্কার আনতে চাইছে খেলার মধ্যে। মানে প্র্যাকটিসে আর কি এই জিনিসটা ট্রাই করাবেও, আমার যতদূর ধারণা। এই সিনক্রোনাইজ জিনিসটা, যে ডিফেন্ডার মিডফিল্ড বল পাবে, স্ন্যাচ করবে, সেটা ড্রিবল করে বেরোবে, বেরিয়ে ধরো যে ডান দিক দিয়ে উঠবে, উইংকে পাস করবে, উইং বলটাকে হোল্ড করবে, হোল্ড করে রাইট ব্যাককে ওটা সুযোগ দেবে, রাইট ব্যাককে বল থ্রু করবে, আবার যে উইং খেয়েছে সেই ইনভার্টারের ভেতরে ঢুকবে, স্ট্রাইকার বক্সে আসবে, ওদিক থেকে লেফট উইকে যে আসবে সে ঢুকবে, অ্যাটাকিং মিডফিল্ডার খেয়েছে সে, এই যে ওভারলোডিংটা হবে, এই জিনিসটাই অস্কার চাইছে। একদম যদি একদম অপোনেন্ট very well ডিফেন্স said. উপরে উঠতে না পারে, অপোনেন্ট ডিফেন্স এমন ভাবে পেনিট্রেশন থাকবে, অপোনেন্ট ডিফেন্সের উপরে উঠে খেলতে না পারে, আমার একদম। প্রেশার থাকবে, উইল কন্ট্রোল দ্য মিডফিল্ড। একদম ভেরি যেটা ওয়েল সেড। আমাদের যেটা দেখি। আমার মনে হয় দর্শকরাও বুঝলেন যে যেটা অ্যাকচুয়ালি অস্কার যেটা চাইছে, গাঙ্গুলি সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলেন। কোচের মনে কি আছে কোচ জানে, আমরা দর্শকের পয়েন্ট অফ ভিউতে বললাম। আমি আপনাকে একটা ব্যাপারে একটু জানতে চাইছি গাঙ্গুলিদা, আপনার কি মনে হয় যে হ্যাঁ, বলুন। এখানে মিগুয়েল ধরুন একটা শিওর শট প্লেইং 11-এর প্লেয়ার, একটা সেন্টার ফরওয়ার্ড থাকবে, বাঁদিকে একটা মানে দুটো বিদেশি হয়ে গেল, বাঁদিকে একটা লেফট উইং থাকবে, সেও বিদেশি হবে, এবং মাঝে এডমুন্ড লালরিন্ডিকা, এরকম কিছু ফরমেশন হতে পারে বলে আপনার মনে হয়? দেখো সেটা নির্ভর করবে কি ফরমেশনে। অস্কার কিন্তু 3 ব্যাক সিস্টেমে খেলতে পারে। আমি জানি না প্রসেনজিৎ যেটা বললো, প্রসেনজিৎ যেটা ভালো কথা বলেছে, ইভান লিস্টে আছে, ইভান লিস্টে আছে। এবার প্রসেনজিৎ যে কথা বললো, ব্রাজিলিয়ানটার প্রোফাইল আরো বেটার। এবার প্রসেনজিৎ যে কথা বলে সেটা ফলো করো, কি বলতে চাইলো, ইভানকে কিন্তু মিউচুয়াল কন্ট্রাক্ট ব্রেক করে আসতে হবে, দ্যাট ইজ কি থিং। তার মানে এটা ও মিন করতে চাইলো, যদি এটা করতে না পারে তাহলে কিন্তু ব্রাজিলিয়ান, সাউথ আমেরিকান প্লেয়ার বলছে ও, আমি ধরে নিই যদি আমি ব্রাজিলিয়ানই ধরি, তাহলে ও কিন্তু লিস্ট ওপর দিকে চলে আসবে যদি ব্রেক করতে না পারে। আমার আরেকটা জিনিসও আছে ইভানকে নিয়ে, আমার একটুখানি মনে হচ্ছে, কারণ দেখো মানে ইভান কিরগিজস্তানে খেলছে, ঠিক আছে, মানে ও যেই লিগে এখন খেলছে বেসিক্যালি কাজাকিস্তান মানে কাজাকিস্তান, কাজাকিস্তান। ঠান্ডার দেশ, ঠিক আছে। আমাদের এখানে শীতকালেও গরম থাকে, ঠিক আছে। তো ও এখানে এসে দেখো ভালো প্লেয়ার, নো ডাউট, এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমার। বাট কি জানো তো, আমাদের যে প্লেয়ার আসবে না, গাঙ্গুলিতে যে কথাটা বলে গেম চেঞ্জারের থেকেও বড় যে জিনিসটা দরকার, সে হচ্ছে যেই আসবে তাকে এখানে এসে রাতারাতি কিন্তু সাফল্য দিতে হবে। যেটা জর্ডান এসে কিন্তু রাতারাতি ঠিক ক্লিক হয়ে গেছিল। প্রথম ম্যাচে হয়তো 10 মিনিট খেলেছিল, কিন্তু সেকেন্ড ম্যাচ মানে যেটা আমাদের বড় ম্যাচ, সেখান থেকে কিন্তু খেলাটা ধরে নিয়েছিল। আমরা একদম। যাকেই আনি তাকে কিন্তু ওই জায়গাটা ধরতে হবে। আমি তোমার দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। এমবিএসজি যে টিমটা আছে না, টিমটাতে একটা প্লেয়ারটা এসেছিল ফিনল্যান্ড থেকে, যার নাম জনি কাউকো। কিন্তু প্রথমে এই টিমের সাথে ফিট হচ্ছিল না। তার কারণ হচ্ছে একটা অন্য লিগ থেকে অন্য আবহাওয়া এসে এখানে খেলা ইজ নট ইজি। এমবিএসজির যেহেতু একই সেট এবং একই টিম, তাতে কিন্তু জনি কাউকোর মানিয়ে নিতে কোনো অসুবিধা হয়নি। হি হ্যাজ দ্যাট টাইম, তাকে কিন্তু টাইম দেওয়া হয়েছে, সে কিন্তু সেই টাইমটাকে অ্যাডজাস্ট করে কিন্তু তারপরে ভালো খেলা শুরু করেছে। তোমার মনে থাকবে, আমি এটা মনে করিয়ে দিই, যখন স্টেফোর্ড জেমস মর্গান সেকেন্ড বার এলো না এখানে, আমরা কাজাকিস্তানের একটা সেন্টার ফরওয়ার্ড নিয়েছিলাম যার নাম হচ্ছে ইলদার আমিরভ, বিশাল লম্বা প্লেয়ার, ঠিক ইয়েস আছে, ইয়েস। 3টে থেকে 4টে ম্যাচ খেলেছিল, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছিল না, তাকে ফেরত যেতে হয়েছিল। তারপরে আমরা টিম পেনকে ঘরে নিয়ে আসি, ঠিক আছে। তো ঠান্ডার দেশ থেকে ইন্ডিয়া এসে রাতারাতি সাফল্য পাওয়া কিন্তু ইজ নট ইজি। ইউরোপিয়ান কান্ট্রি থেকে যারা এশিয়ায় খেলছে তাদের ব্যাপারটা আলাদা, তারা অ্যাডজাস্টেবল, কিন্তু এই জন্যই চলে এসে বলতে চাই যখন অত্যন্ত পরিমাণে দরকার। আমি তোমার পয়েন্ট গাঙ্গুলি আরেকটা জিনিস এডমন্ডের কথা বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে মানে আমার মনে হচ্ছে এইটা এডমন্ডের আরেকখানা জিনিস আছে, সেটা হচ্ছে এটা থেকে দ্বিতীয় টিমকে নেওয়া হয়েছে। দ্বিতীয় টিম যেরকম ব্যাক করে, এডমন্ডও কিন্তু ব্যাক করে। তুমি যেই ম্যাচটার কথা বললে,
এডমুড কিন্তু মাঝ মাঠের কাছাকাছি চলে এসেছিল, ওখান হ্যাঁ। থেকে কিন্তু একটা দুটো প্লেয়ারকে ড্রিবল করে কিন্তু ডেলা এসপাদাকে বল বাড়িয়েছিল। তাহলে ও ট্র্যাক ব্যাক করতে জানে, মানে আমাদের যেন স্পিড, মাঝ মাঠে স্পিডটা কাজ করছে না। এখানে যদি বিপিন এবং এডমন্ড ঢুকে যায়, এবং তার সাথে যদি আমরা মহেশকেও বলো বা পরবর্তী সময় যদি আমরা স্পিডি একটা উইঙ্গারকে আনতে পারি, এবং যে উইঙ্গারটা আসবে মহেদা যদি আসে ফরেনার উইঙ্গার, সে কিন্তু লেফট উইঙ্গার হবে না, বলে সে রাইট উইঙ্গারই হবে। চেষ্টা করা হবে অন্তত কিন্তু বারবার প্লেয়ার হবে এরকম। না, কিন্তু মিগুয়েল একটু ডান দিক চেপেই তো খেলে, মিগুয়েলের পজিশনটা কি মিগুয়েল তোর বলে মনে মাঝখানটায় হয়? খেলবে, মিগুয়েলের মানে ওপরের দিকের মিগুয়েল হচ্ছে অ্যাকচুয়ালি খেলবে হচ্ছে হোল্ডিং মিডফিল্ডার রোলে, যার কাজটা হবে নাম্বার 8 এবং নাম্বার 10। যতদিন না মাঝিতলা ঠিক হচ্ছে, মাঝিতলা কিন্তু এই টিমের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে করে থেকে যাবে। যে কোনো দিন ওকে, যদিও ঠিক হয়ে যায়, মাঝিতলা কিন্তু এই টিমে ঢুকবেই, এটা ম্যানেজমেন্টও জানে। ওই জন্য কিন্তু মাঝিতলাকে রাখবে বলছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি এবার যাবো বিজয়দার কাছে। বিজয়দা ওয়েটিং ফর ওয়াইল। বিজয়দা, এডমুন্ডের ইনক্লুশন, বিপিন সিং এর ইনক্লুশন, মিগুয়েল এসে গেছে এবং ইভান আসছে, এইভাবে ইস্ট বেঙ্গল শুরু করেছে দল বদলটা। তোমার কি মনে হচ্ছে টিমটা ব্যালেন্স মেনটেন করছে? অলরেডি যে প্লেয়ার অলরেডি আমাদের হাতে আছে, ধরো বিদেশিদের কথা বাদ দাও, বিদেশি সবই বদলাচ্ছে আস্তে আস্তে, আমি ভারতীয় প্লেয়ারদের কথা, টিমের কথা বলছি। জয় ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল। তোমার এই কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু ক্রিকেটীয় পরিভাষায় দিই। বিগত বেশ কিছু বছর ধরে ইস্ট বেঙ্গলকে স্লগ ওভারে খেলতে দেখেছি। এবছর টি-20 মানে শুরু থেকেই একদম চালিয়ে খেলছে। এক কথায় অ্যান্সার। মোটামুটি ম্যানেজমেন্ট এবার যেভাবে চিন্তা ভাবনা করে নেমেছে, একটা পরিকল্পনা নিয়ে, যে টিমটাকে যে সাফল্য নিতে গেলে একটা পরিকল্পনা লাগে, সেই পরিকল্পনার উপর ভিত্তি করেই কিন্তু টিমের প্লেয়ার ইনক্লুশন গুলো হচ্ছে, এবং সেখানে অবশ্যই কোচের মতামত অনুসারে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, এখন পর্যন্ত যে কটা প্লেয়ারকে ইনক্লুড করা হয়েছে বা যারা এক্সটেন্ড পেয়েছে, তারা কিন্তু প্রত্যেকে স্পিডি প্লেয়ার। আমরা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে গতিমন্ত্রতায় ভুগছিলাম। এই গতিমন্ত্রতাটাকে কাটাবার জন্য কিন্তু এবছর কিন্তু গতিশীল প্লেয়ারদের ইনক্লুড করা হচ্ছে সমস্ত। তো এডমুন্ডের যে ইনক্লুশনটা, এটা একটা হিউজ ইনক্লুশন, কারণ এডমুন্ডের একজন বড় ফ্যান আমি। ও যখন ইস্ট বেঙ্গলে খেলতে এসেছিল, ও বেঙ্গালুরু ইউথ সিস্টেমের প্লেয়ার ছিল, তখন বেঙ্গালুরু থেকে লোনে ইস্ট বেঙ্গলে খেলতে এসেছিল। দুটো মাত্র ম্যাচ ইস্ট বেঙ্গলে খেলেছিল, এই দুটো ম্যাচে কিন্তু ওর জাত ছিনিয়ে গেছিল। আর এবছরের আই লিগে এডমুন্ড কিন্তু 10খানা গোল করেছে ইন্টারকাশির হয়ে। তো সুতরাং ওর যে স্কোরিং অ্যাবিলিটিটা আছে, এটা কিন্তু খুব ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে, এডমুন্ড কিন্তু খুব ভালো পাসার, ও কিন্তু অসম্ভব ভালো থ্রু বল দেয়। যে ওই মানে ইস্ট বেঙ্গলের ওই ম্যাচটাতে যে গোলটা হয়েছিল, গোলটা করেছিল এডমুন্ডের থ্রু থেকেই। সেই বলটাও কিন্তু এডমুন্ডের মানে একটা ডিফেন্স ছেড়া থ্রুই বানানো, প্রায় মাঝ মাঠের কাছাকাছি মাথা থেকে বলটা বানানো ছিল। তো সেই জন্য এডমুন্ডের একটা ছোট্ট কথা বলতে চাই, তোমাকে দিচ্ছি। এডমুন্ড এবং আরেকটি প্লেয়ার অলমোস্ট আমাদের হয়ে গেছে, হবে আশা করি, হার্ডি ননভি। এই দুটো প্লেয়ারই অসাধারণ ভালো বল প্লেয়ার। হার্ডি একটু পিছন থেকে খেলে, সেন্ট্রাল মিডফিল্ডার, একটু বক্স টু বক্স রান করে, আর এডমুন্ড যেটা করে অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে একটু ট্র্যাক ব্যাক করে। এই দুটো প্লেয়ার কিন্তু খুব ভালো বল ডিস্ট্রিবিউশন, এদের বল ডিস্ট্রিবিউশন অসাধারণ। কিন্তু এই দুটো প্লেয়ারের ফেট একই রকম। এরা, এই হার্ডি প্লেয়ারটা এখানে সাধারণ সমিতিতে খেলে গেছে, এই প্লেয়ারটাও অনেক আগেই ন্যাশনাল ফুটবল এরিনায় আসার উচিত ছিল। 27 বছর বয়স হয়ে গেছে, এই প্লেয়ারটাও কিন্তু অনেক পরে আসছে আইএসএল খেলতে বলে আমার মনে হয়। আর এডমুন্ড তো নিজের, আমার মনে হয় যোগ্য সম্মানটা, সম্মান বলবো না, যোগ্য প্রতিভার দামটাও পায়নি আমার মনে হয়। অনেক এখন ইন্ডিয়া টিমে ঢুকেছে, নিশ্চয়ই ভালো খেলবে। হ্যাঁ বিয়দা। আচ্ছা, একটা কথা, যে এই কথাটা আমাকে একজন বললো, আমার মনে হয় এটা একটা সেটা হচ্ছে, এডমুন্ড এলো মোহনবাগানের বিরুদ্ধে, ভালো খেললো, একটা অ্যাসিস্ট করলো, তারপর চোটগ্রস্ত হয়ে চলে গেল। এডমুন্ড আবার ইস্ট বেঙ্গলে ফিরে এলো, কিন্তু মোহনবাগান আর ফিরতে পারলো না, ইতিহাসের পাতায় রয়ে গেল। বিয়দা। খুব খুব ভালো বলেছে, খুব ভালো বলেছে কথাটা। তো যেটা বলছিলাম, দেখো মানে আলটিমেট টিমের ফরমেশন কি হবে, অস্কার কিভাবে খেলাতে চাইছেন, সেগুলো কিন্তু আমাদের মানে প্লেয়ার ইনক্লুশন কমপ্লিট হওয়ার পরেই আমরা সেগুলো নিয়ে বলতে পারবো সঠিকভাবে যে কি চাইছেন কোচ। তবে টিমের এই মুহূর্তে যে সিচুয়েশন দেখতে পাচ্ছি, যেভাবে প্লেয়ারদেরকে ইনক্লুশন করা হচ্ছে, তাতে একটা জিনিস কিন্তু মানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, যে যদি 2 গোল খাই 4 গোল দিতে হবে, 4 গোল দেওয়ার ক্ষমতা আমাদের রাখতে হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে টিম তৈরি হচ্ছে। যেটা হচ্ছে এবছরে তুমি বার্সেলোনাকে দেখবে, যে তারা কিন্তু প্রতি ম্যাচে গোল খায় 2-3 করে, কিন্তু 4-5টা করে গোল করে যায়। সেই রকমই একটা চিন্তা ভাবনা আমার মনে হয় অস্কার নিয়ে এবার টিমটা গঠন করছে। কারণ এখন পর্যন্ত যে কটা প্লেয়ারকে আমরা ইনক্লুশন দেখলাম বা যে কটা প্লেয়ারের নাম শুনলাম, তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকেরই গোল স্কোরিং এবিলিটি ভালো, এবং তারা মাঝমাঠ থেকে সামনের দিকে মানে খেলা প্লেয়ার। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অস্কারের যে মেন্টালিটিটা আমরা মানে দেখতে পাচ্ছিলাম,
যে উনি একটু অ্যাটাকিং ফুটবল খেলতে ভালোবাসেন। তো এবার উনি কিন্তু সেইভাবেই টিমটা তৈরি করছেন। এবং হার্ডি বলে প্লেয়ারটার যদি ইনক্লুশন হয়ে যায়, হার্ডির খেলা আমি দেখেছি, শিলং লাজংয়ের সঙ্গে ম্যাচটা হ্যাঁ তো দেখেছি, পরবর্তীকালেও হ্যাঁ মানে ওই ম্যাচটা আমি এখনো ভুলতে পারি না, মানে ওকে এখনো মানে আমার চোখ থেকে এখনো মানে সরাতে পারছি না হার্ডিকে। তো দারুণ সেইটা player। চিন্তা ভাবনা করেই বলছি যে মানে হার্ডির ইনক্লুশনটাও একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তো সেই জন্য বললাম যে এবার টিমটা কিন্তু সেরকম প্ল্যানিং নিয়ে তৈরি হচ্ছে। তার সঙ্গে আরেকটা জিনিস আমি যোগ করি, এই যে প্রসেনজিৎ একটা কথা বলো না, ড্রেসিং রুমের আবহাওয়াটা পাল্টানো দরকার। আমার মনে হয় ম্যানেজমেন্ট সেই দিকেও চিন্তা ভাবনা করছে। তার কারণ হচ্ছে একটা জায়গায় দেখলাম তুমি যেটা বলছিলে তুষারক্ষিতের ইনক্লুশন, তার সঙ্গে আরেকটা ইনক্লুশনও হতে পারে, হয়তো গোলকিপার কোচ হিসাবে সন্দীপ নন্দী আসতে পারে। হ্যাঁ তো শুনে যাচ্ছে, সন্দীপ নন্দী সন্দীপ যদি নন্দী আসে, আর শোনা যাচ্ছে। সংগ্রামদার নামও শোনা যাচ্ছে, যে কেউ একজন হয়তো আসবে। তো সন্দীপ নন্দীর ইনক্লুশনটা হলে খুব ভালো হয়। আসিয়ান কাপ জয়ী গোলকিপার এবং তার ড্রেসিং রুমে মানে প্রভাবটা যথেষ্ট ভালো রকম থাকে। তো এই জায়গাটাতে মানে আমার মনে হয় যে যদি ম্যানেজমেন্ট ইনক্লুশন করে, আলটিমেট দেখো বিদেশি গোলকিপার কোচ এসেও যে খুব বেশি আমাদের ভালো কিছু হয়েছে তা কিন্তু হয়নি। সন্দীপ নন্দী আসলে পরে আরেকটা জিনিস হবে যেটা বলাটা খুব দরকার, সেটা হচ্ছে আমাদের যে প্রস্তুকন আছে, প্রস্তুকনে কিন্তু গোলকিপিং এ একটা সমস্যা আছে, যেটা হচ্ছে ও কিন্তু পেনাল্টি শুট আউট বা ট্রাইব্রেকারের জন্য একেবারে সুইটেবল নয়। ও কিন্তু পেনাল্টি শুট আউট বা ট্রাইব্রেকারের জন্য একদম মানে ভরসা করা যায় না ওকে। সন্দীপ নন্দী আসলে পরে কিন্তু ওর এই জায়গাটাতে উন্নতি হতে পারে। যদিও তুমি বলতে পারো যে গতবার সুপার কাপে ইয়ের সঙ্গে টাইব্রেকারে জিতেই আমরা ফাইনালে গেছিলাম নর্থ ইস্টের সঙ্গে, কিন্তু সেখানে তুমি দেখবে যে মানে সেখানে কিন্তু বলটা বারে মেরেছিল, গোলকিপার কিন্তু সেভ করেনি। এবং তুমি যতগুলো খেলা দেখবে কোনো পেনাল্টি কিন্তু এখন পর্যন্ত সেভ করতে পারেনি। যেটুকু হয়েছে অপোনেন্টের প্লেয়াররা বারে মেরেছে, একজন গোলকিপার হিসাবে ও কিন্তু একটা বলও পেনাল্টি বা টাইব্রেকারের কোনো বলই ও সেভ করতে পারেনি। তো সন্দীপ নন্দীর আসা ইনক্লুশনটা, যেহেতু সন্দীপ নন্দী খুব ভালো মানে পেনাল্টি শুট আউটের জন্য ভালো ছিল, টাইব্রেকার সেভ করতে পারতেও ভালো। তো এই জায়গাটাতে আমার মনে হয় কিছুটা উন্নতি হলেও হতে পারে। তার সঙ্গে ড্রেসিং রুমটার তো খুব বেশি মানে দরকার আছে উন্নতি করার। তো অলমোস্ট মোটামুটি ইসলামের যে যে মানে শুনতে পাচ্ছি চিন্তা ভাবনা যেটুকু যাচ্ছে, তাতে কিন্তু এবছরে একটা ভালো কিছু আমরা আশা করতে পারি। আর প্লেয়ার ফরমেশন টিম কি হবে, টিম কিভাবে খেলবে, এটা আলটিমেট আরো সময় পড়ে আছে, সেগুলো তখন আমরা ডিটেলে আরো আলোচনা করবো বিস্তারিত হবে একদম ইনক্লুশন হয়ে যাওয়ার পরে। একদম আমরা কনক্লুডিং সেন্টেন্স নেবো। আমি আসছি আপনার কাছে, আমরা কনক্লুডিং আসছি আপনার কাছে, আসছি, এত দেরি হবেন না। কনক্লুডিং সেন্টেন্স আমরা নেব। আমরা সবাইকে বলবো যে দুটো দুটো কথা বলতে, এর বেশি নয়। ব্যাপারটা এটা সম্পর্কেই বললে ভালো হয়। ইস্ট বেঙ্গলের এবারে যে নতুন সাইনিং গুলো হচ্ছে, বিপিন হয়ে গেছে, এডমুন্ড লালরিন্ডিকা হচ্ছে, ইভান হয়ে গেছে, মিগুয়েল হয়ে গেছে, এই বিষয়টা কিভাবে মানে এর পরবর্তী পর্যায়টা কি হতে পারে, এটা ভাবে বললে ভালো হয়। তারপর বাকিটা গাঙ্গুলিদা। দেখো দেখো এটা তো ঠিক আছে, যার যার সই হবে যখন হবে সেই তো আমরা খবর পাবো, দেখতে হবে। যতক্ষণ মাঠে না নামবে তখন বুঝতে পারবো না অ্যাকচুয়ালি অস্কার কি চাইছি, কি প্ল্যানিং এ টিমটা হচ্ছে। তবে যেটা আমার দেখে মনে হচ্ছে ইসদল আগে যে ভুলগুলো করেছে, একটা ভুল থেকে হয়তো ইসদল শিখে নেয়। দুটো কথা এখানে বলবো, ড্রেসিং রুমের ব্যাপারটা একবার বলবো, আর একটা জিনিস বলতে চাইছি যে ইসদল কিন্তু লিডার করার চেষ্টা করছে, যেটা ইসদলের মিসিং। যে ইভান বলে ছেলেটা ধরো ও আসবে কিনা আমি জানি না, যদি আসে ধরো, বা যদি যেটার কথা প্রসেনজিৎ বললো ব্রাজিলিয়ান প্লেয়ারটা যদি আসে ধরো, যদি নাম জানি না আমি, এক্স নাম ধরছি আমি, এই দুটো প্লেয়ার ইভানকে যদি ধরি আমি, ওকে আমি বাদ রাখছি, ইভানের মধ্যে কিন্তু লিডারশিপ দেওয়ার ক্ষমতা আছে, যেটা আমাদের মিসিং ছিল ইয়েতে ডিফেন্সে। মিডফিল্ডেও মিগুয়েল লিডারশিপ দিতে পারে। এবার স্ট্রাইকারে দেখতে হবে কাকে, জানি না ডেমনটাকে ফেট কি হবে, ডেমনটাকে থাকুক বা না থাকুক, না থাকলে তো দুটো স্ট্রাইকার আসবে, ওখানে লিডার দরকার। আর ড্রেসিং রুমের পরিবেশের কথা বলছি আমি, ছোট্ট দুটো ঘটনা উল্লেখ করবো কেন ড্রেসিং রুমের পরিবেশ ভালো থাকা দরকার, সেটাই থাকলে টিমের কি হয়। 78 সালে ওয়ার্ডির কাছে আমরা লিগে হেরে যাই 1 গোলে। পরে খেলাটা ডার্বি ছিল, ডার্বিতে আমরা স্যামদার অসাধারণ ব্যাক ভলিতে হেরে যাই। সুভাষদার সেন্টার, হাবিবদার ব্যাকে, স্যামদার ব্যাক ভলি, মানে চিত্তাকর্ষক গোল ছিল ওইটা। মানে মনমা জিতেছিল ঠিকই, কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু গোলটা টাইপটা করে পাচ্ছিল দুর্দান্ত করবে, সেটা প্রশ্ন না আমার যেটা প্রশ্ন, সেই বছর কিন্তু আমাদের এই ওটাই একটা জিনিস ছিল যেটার জন্য কিন্তু আমরা বারদলীয় ট্রফি ফাইনালে ব্যাংককে 4-2 গোলে হারিয়েছিলাম। মিহির অসাধারণ খেলেছিল জুনিয়র মর্ম জুনিয়র টিম নিয়ে, এবং ডুরান্ড কাপ ফাইনালে মোনাদ্দার হাত ভাঙা অবস্থায় খেলে মোহনবাগানকে 3 গোল দিয়েছিলাম। এটা কি করে টিম স্পিরিট, ওই জন্যই ড্রেসিং রুমের পরিবেশ দরকার। কারণ কি জানো, তখনকার দিনে খেলা শেষ হলে কেউ ওয়াকম্যান বা তখনকার দিনে বেরোয়নি যদিও, কেউ আবার টেপ রেকর্ডার হাতে নিয়ে ড্রেসিং রুম থেকে বেরোতো না। সবাই ভালো খেলতে না পারলে দর্শকদের কাছে যে তোমার ইয়ে করতে হতো, তোমার উত্তর দিতে হতো কেন খেলোনি, জিতে দেখিয়ে দেবে। এই জিনিসটাই ইসদল আনতে চাইছে। তার জন্য ইসদল আরেকটা প্ল্যান, দুর্দান্ত প্ল্যান নিয়েছে, যেটা নাকি করা উচিত। সব টিমের প্র্যাকটিস হবে এবার আমাদের মাঠে, যাতে দর্শক আগে উৎসাহিত হবে। এই জিনিসটাই দেখতে আমার এই জিনিসটাই মিসিং ছিল। একদম এটাই তো নেই, যেটা হচ্ছে যে এই কোথায় একটা প্র্যাকটিস হয় বনেবাজারে, নিউ টাউনে, সেখানে সাপ বেরোয়, তারপর বিধাননগর সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে কটা লোকজন যায়,
ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে প্র্যাকটিস হলে সেখানে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোক শুধু প্র্যাকটিস দেখতে আসে। তো আমাদের মাঠের মান আগের থেকে অনেক বেড়েছে। সেটা আশা করি আমাদের মাঠে প্র্যাকটিস মানে হওয়া মানে প্র্যাকটিস হবে। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, আমাদের মাঠে ওমেন্স লিগের ম্যাচ হয়, কলকাতা লিগের ম্যাচ হবে, এগুলো আছে। সুতরাং সাইড বাই সাইড গ্রাউন্ড লাগে, কারণ কি এটা তো আর বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ নয় যে একটা ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন ফেসিলিটিস আছে। তো যত বেশি সম্ভব সিনিয়র টিমকে মাঠমুখী করা যায় তত ভালো। একদম। প্রসেনজিৎ, দুটো কথা, বেশি নয়, কনক্লুডিং। দেখো, সঞ্জীব দা লাস্টের কথা ঠিকঠাকই বললো। এটা হচ্ছে অলরেডি মাঠের কাজ স্টার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? মানে যদিও কন্যাশ্রী কাপের খেলা চলছে, তার মধ্যে থেকেই মাঠেরও কাজ হচ্ছে, যাতে মাঠটাকে আরো ভালোভাবে অন্তত ফার্স্ট টিমের ফুটবলের ক্ষেত্রে যেটা করা যায় সেটা যাতে করা হচ্ছে। এবং পেছনে আরেকটা বার পোস্টের পেছনে একটা কাজ হচ্ছে, আগামী দিনে সেটা দেখতে পারবে সকলে। হ্যাঁ, ওটা বিশাল বড় একটা জমি পড়ে আছে, ওইটাতে কাজটা কিছু হওয়া দরকার। এটা চালু হয়ে গেছে, ঠিক আছে? দেখো, এটা ভালো হচ্ছে, ক্লাব আস্তে আস্তে। দেখো, আমাদের এখানে সত্যি কথা বলতে আমাদের ক্লাবের এই মুহূর্তে যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, দেখো টিমের যাই হোক না কেন, তুমি আমাদের এখন টপ লেভেলের হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, তারপরে ওদের একটা চ্যাম্পিয়নশিপ বলে একটা টুর্নামেন্ট হয়। আমাদের Yes. এই মুহূর্তে যা ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচার চ্যাম্পিয়নশিপের যে কোনো দলের সাথে তুমি ম্যাচ করে নিতে পারো। অন্তত ইস্টবেঙ্গল ক্লাবের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এই মুহূর্তে, সব ধরে বলছি, ঠিক আছে? সেটা কোনো কথা না, সেটা পরের কথা। ক্লাব না, অনেকে তো ক্লাবই নেই, বাদ দাও, সেই সব কথা বলে লাভ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, সেটা এই বছর ইস্টবেঙ্গল ক্লাবের সেই জিনিসটা সব থেকে ভালো লাগছে। গত বছর বা কিছু বছরে আমি দেখছিলাম ক্লাব ট্রান্সফার উইন্ডো চালু হবার এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে বলো বা উইন্ডো চলাকালীন হয়তো বারবার প্ল্যান চেঞ্জ করছিল, এই প্ল্যান না, ওই প্ল্যান না, সেই প্ল্যান না। এই বছর কিন্তু ম্যানেজমেন্ট অনেক আগে থেকেই কিন্তু এই জায়গায় নেমে গেছে, এবং এই ডিলগুলো যত তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে ইন্ডিয়ান ফুটবলার, আমি আবারও বলছি, ইন্ডিয়ান রিক্রুটমেন্টের ওপরই কিন্তু নির্ভর করবে আমাদের বিদেশি নির্বাচন। কারণ কোন কোন জায়গায় প্লেয়ারের দরকার সেটা আমরা কাকে পাবো কি না পাবো সেটার উপর ডিলটা অনেকগুলো করবে। আমরা গত বছর একটা জিনিস দেখেছি, এই বছর হয়তো অনেকগুলো ম্যাচে দেখতে পারবো। আমরা হয়তো এমনও দেখতে পারি কিছু ম্যাচে হয়তো অস্কার অল ইন্ডিয়ান ডিফেন্সে চলে গেল, সেই বুঝেই কিন্তু মানে আছে। দাবা হচ্ছে। এবং একটা একদম। কথা অনেক জায়গায় শুনছি, একটা আপডেট দিয়ে দিই, এটা অনেকেরই কোশ্চেন, আমরা কি প্লেয়ার নিচ্ছি ডিফেন্সে তার ওপর নির্ভর করছে আমরা লালকে লোন আউট করবো কি ছাড়বো, সেটার উপর নির্ভর করবে। এখন এটা হবে না, কাকে নেব আগে দেখে নেবো যে কাকে কাকে আমরা নিতে পেরেছি। ওয়েল সেটেলড একটা প্লেয়ারকে কেউ কোনো সময় ছাড়তে চাইবে না। গত বছর হিজ মানে ক্যাপেবল অফ ডুইং, তার একটুখানি প্রবলেম আছে, কিন্তু সেরকম প্রবলেম অনেকেরই থাকে, এটা নিয়ে কোনো সম্ভব অসুবিধা নেই। আশা করছি এই ঠিক বছর ঠিক আছে, একদম ঠিক আছে, থ্যাংক ইউ বিজয় দা। বাট তার আগে আমি একটা কথা বলি, যে লালচুক নোংরাকে ছাড়াটা ভুল হবে যদি আমার আমার মতে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা তার কারণ হচ্ছে একটা প্লেয়ার আইএসএল রেডি প্লেয়ার, কোচ তো আইএসএল রেডি প্লেয়ার চাই, কোচ তো আমাদের রিজার্ভ টিমকে একটা প্লেয়ারও নিচ্ছে না। সুতরাং কে আছে না আছে দেখতে হবে, বাট লালচুক নোংরাকে ছাড়াটা খুবই ভুল হবে। তার কারণ হচ্ছে যে হারে আমাদের প্লেয়াররা কার্ড দেখে বা চোটগ্রস্ত হয়, সুতরাং আমাদের অলমোস্ট একটা ভালো বেঞ্চ যদি না থাকে, একটা ভালো ব্যাকআপ না থাকে, তাহলে আমাদের সার্ভাইভ করাটা খুব মুশকিল হবে। লালচুক নোংরা নিউজ জিজ্ঞেস করছি অনিরুদ্ধ বাবু, আমি পরিষ্কার বলছি লালচুক নোংরা ইস্ট বেঙ্গলি আছে এখনো পর্যন্ত, অন্য কোনো দলে যায়নি। বিয়দা, কনক্লুডিং সামথিং। দেখো, আমার কনক্লুশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে টিমটা যেভাবে তৈরি হচ্ছে সেভাবে তৈরি হোক। তার সঙ্গে আমার একটা দাবি থাকলো, সেটা হচ্ছে আমাদের যে রিজার্ভ টিমে যেই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে আমরা আলোচনা করি রেগুলার, অন্তত তাদেরকে যেন মানে আইএসএল এর মূল স্রোতে তাদেরকে যেন ইনক্লুড করা হয়, একটা দুটো করে অন্তত, যাতে সেই প্লেয়ারদেরকে ইনক্লুড করা হয়। দেখো, গুইতের মতন একটা প্লেয়ার কিন্তু বসে আছে, আমরা এডমুন্ডকে নিলাম, খুব ভালো কথা, কিন্তু আমাদের গুই থেকেও তো নিয়ে আসতে হবে। আজকে গুনরাজ কিন্তু তোমার আন্ডার-19 ইন্ডিয়া টিম খেলতে গেছে, ও কিন্তু ইন্ডিয়া টিম খেলছে। এই প্লেয়ারগুলোকে তো আমাদের আনতে হবে। জেসিনটিকে এত ভালো পারফরমেন্স করার পরে খেলতে পারছে না, আমরা হার্ডিকে নিয়ে আসছি, তন্ময় দাস আমাদের পাশে বসে আছে। তো এই যে মানে রিজার্ভ টিমের প্লেয়ার এবং সিনিয়র প্লেয়াররা, এই দুটো কম্বিনেশনকে যখনই আমরা ম্যাচ করাতে পারবো না, তখন কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন থেকে আমরা কিন্তু এই যে বাইরে থেকে ট্রান্সফার ফি দিয়ে এত পয়সা দিয়ে প্লেয়ার নিয়ে আসি, সেই জায়গাটা কিন্তু আমাদের আস্তে আস্তে বন্ধ হবে। তাই কোচকে মানে কোচের কাছে অনুরোধ থাকবে যাতে এই প্লেয়ারগুলোকে ইন্ট্রোডিউস করানো হয় এক এক করে। একদম, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, একটা কথা, মনতোষ মাঝি কোন পজিশনের প্লেয়ার? আগের বারে খুব ভালো খেলেছেন, আমি একটু খেয়াল করছি না, আগের লিগটাই তো শেষ হলো না। অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইং, লেফট উইং, দুটো পজিশনে খেলতে পারে। ও সম্ভবত ডায়মন্ড হারবারের প্লেয়ার, মনতোষ মাঝি সম্ভবত ডায়মন্ড হারবারের প্লেয়ার হতে পারে। না, ও যে জার্সিটা পড়েছে সেটার মধ্যে লাল হলুদ ছাপ রয়েছে, ওটা আমি বুঝতে, ওটা ওটা বাংলা, ওটা না, ওটা বেঙ্গল টিমের জার্সি। হ্যাঁ, ওটা বেঙ্গল টিমের জার্সি।
আবার এটা মানে এটা নিয়ে আবার বলো না, আবার অন্যান্য ক্লাব আবার বলতে পারে যে জার্সির কালার চেঞ্জ করতে হবে। যাক, anyway, ঠিক আছে, আমরা আবার শীঘ্রই আসছি। আজকে আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে। লাগলে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন যখনই আমরা লাইভে আসছি ইত্যাদি ইত্যাদি। ওকে, উল্লেখযোগ্য ব্যাপার, আমি অন্ধকারও কিছুক্ষণ শো করেছি, দেখা যায়নি আমাকে। হ্যাঁ, না দেখা গেছে আপনাকে দেখা গেছে, অবশ্যই দেখা গেছে। আর লাস্টে যাওয়ার মুহূর্তে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই, যেটা হচ্ছে আপনারা জানেন আমি রাজনৈতিক সাংবাদিকতার সঙ্গেই যুক্ত। খেলা আমার বিষয় নয়, কিন্তু ইস্ট বেঙ্গল যেহেতু আমার প্রাণ, তাই জন্য আমি ইস্ট বেঙ্গলকে নিয়ে পড়ে থাকি। আমার জীবনের একটা অংশ ইস্ট বেঙ্গল। আর আমার সহকর্মী বন্ধুরা আছে, সঞ্জীব দা সবসময় থাকবে, বিজয় দা, প্রসেনজিৎ, এরা আমার সহকর্মী বন্ধু আছে। শৈবাল দা আজকে নেই, অন্য কোনো দিন দেখবেন। কিন্তু বিষয়টা হচ্ছে আমার যেসব কাজকর্ম সারাদিন ধরে আমি করি, রাজনৈতিক বিষয় নিয়ে আমি একটা চ্যানেল করেছি, পলিটিক্যাল জিওপলিটিক্স, সমাজ, সোশিও পলিটিক্যাল ইস্যুস, এগুলো নিয়ে একটা চ্যানেল আমি করেছি। চ্যানেলটাতে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি জানাচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন এবং আসবেন, আপনার সঙ্গে দেখা হবে। চ্যানেলটার নাম হচ্ছে দেবময় ঘোষ ব্লগস, এইটা হচ্ছে নাম। এইটা ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর আমার থোবরা তো আপনারা অনেকদিন ধরেই ছিলেন, ওখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য ওখানে ওয়েট করছি অন্য ধরনের কোনো ইয়ের জন্য, মানে অনুষ্ঠানের জন্য, একটু অন্য ধরনের অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান। পলিটিক্সটা সেখানে বেশি আছে, সোশিও ইকোনমিক পরিস্থিতিটা বেশি আছে, জিও পলিটিক্সটা বেশি আছে। এখন এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ এইসব হচ্ছে, এগুলো বেশি আছে। তো এটার মধ্যে ফুটবল নেই, আর ওই জিনিসগুলো এইখানে আসবে না। তো এটা একটা সেপারেট প্ল্যাটফর্ম। সেটা আমি তো খুব এনজয় করছি, অনেকেই আছেন আপনাদের মধ্যে, আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলে আসবেন। অন্য পরিস্থিতিতে দেখা হবে। হ্যাঁ, প্রসেনজিৎ, হ্যাঁ কি বলছিলিস? লাস্ট আপডেট হচ্ছে সেটা, আমরা আগামী দিনে কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে কিছু ভালো স্পন্সর, মানে অ্যাসোসিয়েট স্পন্সর কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, মানে শুধু ইমামি নয়, ইমামির সাথেও আরো কিছু ভালো মানে যুক্ত হবে। ঠিক আছে, মানে এটা নিয়ে আমরা ইস্ট বেঙ্গল আগে থেকে বলে দিলাম, পরবর্তী সময় আমরা দেখতে পারবেন যে এগুলো যুক্ত হবে ভালো করে। একদম সেটাই হওয়া উচিত। অঙ্কনদা শেষ মুহূর্তে এসছে, হোপফুলি অঙ্কনদাকে আমরা নেক্সট স্যাটারডে পাচ্ছি। আমরা একটা শনিবার দিন আমরা একটা কম্পোজিট আলোচনা করবো এবারে দল গঠনের অ্যাপ্রোচটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ অঙ্কনদা, আশা করি নেক্সট স্যাটারডে আপনাকে আমরা পাচ্ছি। আর হ্যাঁ, সঞ্জীব দা কিছু বলছিলেন, বলুন, শেষ করবো শো। তুষারদার ইনক্লুশনটা আমার দুর্দান্ত লেগেছে, তার কারণ হ্যাঁ সেটাই তো বলছি, তুষারদার ইনক্লুশনটা আমার দুর্দান্ত লেগেছে। কেন তুষারদার খেলা আমি দেখেছি, ওরকম টিমম্যান আমি কমই দেখেছি। যত ভালো প্লেয়ার ততটা জেন্টেলম্যান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুষারদার বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব, আর এটাই হওয়া উচিত। আরো অনেক প্রাক্তনরা এগিয়ে আসুন, সব মিলিয়ে আমাদের আশা করি একটা ভালো সময় যাবে। অঙ্কন দাকেও আমরা নেক্সট স্যাটারডে হোপফুলি পাবো। থ্যাংক ইউ সো মাচ দাদা। তো জয় ইস্ট বেঙ্গল, শুভরাত্রি, ভালো থাকবেন। গুড নাইট।